মোটামুটি ট্রেনে কাটাতে কাটাতে মানে আরও এক্সট্রা 5 ঘন্টা কাটাতে কাটাতে আমার অবস্থা মোটামুটি কেরোসিন হয়ে গেল। একটা 7 ঘন্টা দেরিতে আমি প্রয়াগরাজ পৌঁছেছি। এখন তো কিছুটা আসার পরে একজনকে পেলাম যে বাইকে করে আমাকে ছেড়ে দিচ্ছে। আজকের গল্পটা শুরু করব হচ্ছে কুম্ভ মেলা নিয়ে। তো প্রচুর লোক কুম্ভ মেলা যাচ্ছে, মোটামুটি নাকি 40 কোটি লোক এখন তো বেড়ে ওটা ভিডিওটা এখন বানাচ্ছে মোটামুটি 55 কোটি 60 কোটির দিকে চলে গেছে। তো যাই হোক, সেই অনুযায়ী আমারও যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, কুম্ভ মেলা যাব। তো মানে চান করাটা মহৎ উদ্দেশ্য নয়, মেনলি কুম্ভ মেলা দেখবো, যেটা 12 বছর ছাড়া ছাড়া হয়, কোনো দিন যাওয়ার সুযোগ পাইনি। তো এবারে সুযোগ এসছে একটা, তো যাওয়া যাক কুম্ভ মেলা। সেই অনুযায়ী ঠিক করছিলাম যে একাই যাব। তো 13 তারিখ থেকে ফেব্রুয়ারি 13 কি 14 তারিখ থেকে কুম্ভ মেলা শুরু হয়েছিল। তো আমি ভেবেছিলাম তার পরের সপ্তাহটা মানে সেই সপ্তাহ যে শনিবার রবিবার সেই দেখে যাব। তো সেই অনুযায়ী টিকিটও দেখছিলাম। তো একটা তো ট্রেনের হয়তো টিকিট ছিল, আরএসি ছিল, তো টিকিট হয়তো কনফার্ম হয়েও যেত, কিন্তু ঠিক একা ঠিক ভরসা পাচ্ছিলাম না। কলিগদের সাথে আলোচনা করতে করতে হঠাৎ করে আমার খুবই মানে ক্লোজ ফ্রেন্ড একজন বা কলিগই, আমার ক্লোজ ফ্রেন্ড প্লাস কলিগ রাহসি বললো সেও ইন্টারেস্টেড। তো তাহলে ও ইন্টারেস্টেড যখন, তাহলে আমি আরও একটা মনে একটা বল পেলাম। তো মনে বল পেয়ে ঠিক করলো তাহলে দুজনে মিলে কুম্ভ মেলা যাবো। তবে কবে যাওয়া যায়? তো ট্রেনের টিকিট যাওয়া আসা দুটোই দেখতে হবে, কারণ এত রাশ থাকবে, কারণ সিট কনফার্ম না থাকলে একটা প্রবলেম হতে পারে। তো সেই অনুযায়ী আমরা ঠিক করলাম যে ফেব্রুয়ারির 7 তারিখে আমরা কুম্ভ মেলা যাবো। আর একটা নতুন গল্পের সাথে আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ আরপিআরে আপনাদেরকে হাওড়া থেকে আবার স্বাগত। তো আজকের জার্নি স্টার্ট হচ্ছে হাওড়া থেকে। তো এই গল্প শেষ হবে হচ্ছে প্রয়াগরাজ স্টেশনে গিয়ে, তো মহাকুম্ভের জন্য। তো 7 তারিখ যথারীতি শুক্রবার পড়েছিল। তো আমরা অফিস করে আমরা তো অনেক কিছু দেখে টেকে আমরা সন্ধ্যেবেলা 7:30টার সময় হাওড়া থেকে কুম্ভ মেলা স্পেশাল একটা ট্রেন ছিল, তো সেই ট্রেনে যথারীতি আমরা টিকিট বুক করলাম। টিকিট কনফার্ম, মানে টিকিট অ্যাভেলেবেল ছিল, তো বুক করে নিয়েছি, কনফার্ম হয়ে গেছে। দুটো টিকিট বুক করেছিলাম আমার আর রাহসির। তো রাহসিও মোটামুটি পৌঁছে গেছে, তো আমি অফিস থেকে মোটামুটি ডাইরেক্ট পৌঁছে গেছি। তো ভালো কথা। তো একদম 7:35 ট্রেনটা ছেড়ে পরের দিন সকাল 10:30টায় প্রয়াগরাজ পৌঁছবে। আমি এখন জার্নি করবো 03021 হাওড়া টুন্ডলা স্পেশাল, মানে এটা কুম্ভ মেলা স্পেশাল এক্সপ্রেস, যেটা 7:30টার সময় হাওড়া থেকে ছেড়ে কালকে সকাল 10:30টায় প্রয়াগরাজ পৌঁছবে। তো এই গল্পে সব কিছুই থাকবে, ট্রেন কেমন যাচ্ছে, কীরকম ভিড় হচ্ছে, ট্রেনের পুরো গল্প নিয়ে আজকের এই প্রথম ব্লগ। কুম্ভ মেলা স্পেশাল দিয়েছে, স্পেশাল ট্রেন। হাওড়া স্টেশন পৌঁছলাম। হাওড়া স্টেশন পৌঁছে দেখলাম যে রাহসি অলরেডি পৌঁছে গেছে। এবার তার সাথে প্রিয়াঙ্কা বলেছিল আমি তাহলে তোমাদের রাতের খাবারটা আমি করে নিয়ে যাবো। তো ও যথারীতি দেখলাম ফোন টোন করে মানে খাওয়ার দাওয়ার নিয়ে হাওড়া স্টেশন পৌঁছে গেছে। তো যথারীতি ওরা আসতে আমরা একসাথে ট্রেনের দিকে এগোচ্ছি। তো 8 নম্বর প্ল্যাটফর্মে সম্ভবত ট্রেন দিয়েছিল। 8 নম্বর প্ল্যাটফর্মে একদম 7:35 ট্রেনটা ছাড়লো। তো এই যে ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে, 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে 03021 কুম্ভ মেলা স্পেশাল। তো সামনে হাওড়া স্টেশনের ভিড়টা কিন্তু খুব একটা কম কিছু কিন্তু লাগছে না, মনে হচ্ছে লোকাল ট্রেনের ভিড় মনে হচ্ছে। লাইনটা কিন্তু নর্মাল লাইনের থেকে অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক ক্রমশ চলছে লাইনটা। এটা জেনারেলের লাইন বোঝাই যাচ্ছে। এবার কোন কম্পার্টমেন্টগুলো জেনারেল থাকবে আর কোনগুলো রিজার্ভেশন থাকবে বোঝা মুশকিল, লাইনটা যত বেড়ে গেছে। এখানে আমাদের কোচ নাম্বার হচ্ছে B2, যেটা হচ্ছে 3 টায়ার এসি। মোটামুটি এখনো পর্যন্ত ভিড় তো ঠিকঠাকই লাগছে, হালকাই আছে, যেরকম নর্মাল প্যাসেঞ্জার তাই মনে হচ্ছে। আর পরে কী হবে সেটাই এখন দেখা হবে। একদম রাইট টাইম 7:35 আমাদের ট্রেন কুম্ভ স্পেশাল হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। তো এখন এটাই দেখার যে রাইট টাইমে কালকে পৌঁছয় কিনা। তো এর পরবর্তী স্টেশন আসবে হচ্ছে বর্ধমান, তারপরে হচ্ছে দুর্গাপুর, তারপর আসানসোল। তো ট্রেনে উঠলাম, গল্প করছি, ভিডিও করছি, সবই চলছে ঠিক আছে। রিজার্ভেশনে যারা টিকিট কেটেছিল তারাই ছিল, কোনো এক্সট্রা বা আনরিজার্ভ যাত্রী ট্রেনেতে ছিল না। নর্মাল যেমন ভিড় থাকে রিজার্ভেশন থাকলে ওরকমই ছিল। তো তারপর মোটামুটি ট্রেনটা এবার প্রবলেমটা শুরু হলো। ট্রেনটা কিন্তু মানে ভালোই যাচ্ছিলো, এরকম না যে দাঁড়িয়ে পড়ছিলো বা সেরকম কিছুই না। তো বর্ধমান পৌঁছলো 35 মিনিট লেটে, কোথাও কিন্তু দাঁড়ায়নি, ট্রেন এতই আসতে যাচ্ছিলো যে বর্ধমান পৌঁছলো 35 মিনিট লেটে। যাই হোক, তো মোটামুটি 35 মিনিট লেটে এখন বর্ধমান ঢুকেছে। তো স্টার্টিংয়ের পর থেকে মোটামুটি এত স্লো চলছে, মোটামুটি সেই জন্য লেটটা হয়েছে, দাঁড়িয়ে কোথাও লেট হয়নি। আমাদের পরে বিভূতি ছেড়ে বিভূতি আমাদের আগে ঢুকে গেছে, এটা তারপরে গেছে বর্ধমানে, আর 5 দিন বিভূতি বেরিয়ে গেল। তো এখন অলরেডি 40 মিনিট মতো লেটে চলছে, জানি না কত লেট করবে, কী করবে এখনও কিছু বুঝতে পারছি না। তারপরে ছিল হচ্ছে তারপরে দুর্গাপুর ছিল, তারপরে ধানবাদ ছিল, আসানসোল ছিল, ধানবাদ ছিল। তো আমরা রাতের লাঞ্চ করে নিলাম। তো লাঞ্চে প্রিয়াঙ্কা দিয়েছিল হচ্ছে লুচি আর হচ্ছে ডিমের কষা।
আর হচ্ছে মাখা সন্দেশ ছিল। তো সেই দিন আমরা লাঞ্চ সেরে নিলাম, সেরে নিয়ে একটু গল্প করে এবার শুতে যাবো। আর আমাদের দুটো সিট পড়েছিল হচ্ছে দুটো আপার বার্থ ওপরে, ভালোই আমি দেখে কেটেছিলাম, আমি ওটাই দিয়েছিলাম, তো ওটা পেয়ে গেছি, দুটো আপার বার্থ, কোনো ঝুড়ি ঝামেলা নেই, ওপরে উঠে পড়বো। তখন ঠিক আছে ট্রেন যাচ্ছে তো হঠাৎ করে ধানবাদ এসছে, তখন ধানবাদ এসছে, তো ট্রেনটা অনেকক্ষণ ধানবাদে দাঁড়িয়ে আছে। তো কী হচ্ছে নাকি বাইরে থেকে প্রচুর লোক উঠছে, এসির মধ্যে থার্ড এসি ছিল, তো বাইরে থেকে প্রচুর আনরিজার্ভ টিকিটের লোকজন ধানবাদে উঠছে, সেখানে সিআরপিএফের লোকরাও ছিল, সে তাদেরকে নামাচ্ছে, মানে একটা ক্যাওস সৃষ্টি হচ্ছে। সেই সময় হঠাৎ করে রাজশ্রী আমাকে ডেকে বললো, তখন রাত্রিবেলা ওই 1:30 বাজে। তো রাজশ্রী আমাকে বললো যে এরকম বাড়ি থেকে ফোন এসছে, অ্যাকচুয়ালি রাজশ্রীর বাবা মানে কাকু আগে থেকেই একটু অসুস্থ ছিলেন, ফোন এসছে রাজশ্রীর বাবার মানে শ্বাসকষ্ট হচ্ছে, তো ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছে বাড়ির লোক। তো আমরা তাহলে ঠিক করলাম, তো বেটার আমরা দুজনেই তাহলে নেমে যাবো। তো রাজশ্রী বললো আমি যখন যাচ্ছি আমি তাহলে ট্রিপটা কন্টিনিউ করি, ও তাহলে নেমে যাবে, ও কোথায় নামবো সেটা একটা বড় কথা। তো এরকম একটা সিচুয়েশন একটা ক্লিয়ার হয়ে গেছে। তো তখন ধানবাদ থেকে আমরা যখন বলছি তাহলে নেমে যাওয়া যাক, তাহলে ধানবাদ থেকে ট্রেনটা সেই সময় ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো আমি যখন সঙ্গে সঙ্গে ওই ট্রেন ম্যান অ্যাপসে দেখলাম যে ধানবাদের পরে গোমো আসছে আধ ঘন্টা পরে। তাহলে বেটা তুমি গোমোতে নামো, গিয়ে রেডি হয়ে দাঁড়াও, গোমোতে নামো, ওখান থেকে একটা জেনারেল টিকিট কেটে তুমি ব্যাক করে যাও তাহলে। তো সেটাই হলো, গোমোতে নেমে রাজশ্রী ব্যাক করে গেলাম, আমি পুরোপুরি একা হয়ে গেলাম। এবার আসল খেলা শুরু। তারপরে আমি যথারীতি একা হয়ে গেলাম, তো একা হয়ে গেলাম কী করবো, তো যথারীতি রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি। তার মধ্যে কী হয়েছে, প্রচুর আনরিজার্ভ প্যাসেঞ্জার সাসারাম থেকে, মানে ধানবাদের পর থেকে যত স্টেশন আসছে বিহারের মধ্যে দিয়ে যত ট্রেন যাচ্ছে, যত এগোচ্ছে তত আনরিজার্ভ প্যাসেঞ্জার রিজার্ভ কম্পার্টমেন্টে এসির মধ্যে উঠতে থাকছে। সেই সময় যত লোকজন ছিল মোটামুটি তাদেরকে নামাতে ব্যস্ত, সারা রাত ধরে ট্রেনের মধ্যে ওসব চলে। তো সকালবেলা আমার মোটামুটি ট্রেনে মানে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছে, অনেকটা দেরিতেই আমি উঠেছি। তো যখন আমি মোটামুটি 6টা-7টা বাজে তখন বুঝতে পারছিলাম চা কফি, তারপরে ইডলি ডোসা স্যান্ডউইচ এইসব আসছিল। তো ট্রেনে কোনো প্যান্ট্রি কাজ ছিল না। তো যথারীতি আমি যখন তারপরে আমি সম্ভবত 9টা-9:30টার সময় ঘুম থেকে নেমেছি, মানে উপর থেকে ঘুম থেকে উঠে উপর থেকে নেমেছি 9টা-9:30টার সময়। তো নেমে আমি নিচে দেখছি যে নামার জায়গা নেই, এমন অবস্থা। थोड़ा साइड दीजिए। মানে সব মোটামুটি মানে কুম্ভ যাবে বলে, মহাকুম্ভতে যাবে বলে সব মোটামুটি নিচেতে বসে আছে, শুয়ে আছে। তো নামার অবস্থায় নিতে আরও কিছুক্ষণ ওপরে কাটালাম, তারপরে সিআরপিএফের লোকজন এলো, এসে কিছু এদিক ওদিক করলে একটু হালকা ফাঁকা হলো, হয়ে নামলাম, নিয়ে গেলাম, নেবে ভাবলাম একটু ফ্রেশ হবো। ডান দিকে তাকালাম, দেখলাম দরজা পুরো ব্লক, বাঁ দিকে তাকালাম, দেখলাম দরজা পুরো ব্লক। তো চেষ্টা করলাম যাওয়ার, যেতে পারলাম না, এসে ফিরে এসে সিটে বসে কতক্ষণ ওপরে শুয়ে থাকবো, একভাবে তো কন্টিনিউ শুয়ে আছি, পিঠ ব্যথা করছে, তো একটু বসারও দরকার। মানে এমন অবস্থা হয়ে গেছে, বাকি যে যারা ছিল সে মানে মিডিল বার্থ বা লোয়ার বার্থে কেউই উঠছে না, সব শুয়ে আছে, বলছে নাকি উঠে বসলে বাঙ্গুলো নামালে লোকজন আরও এসে পাশে বসে পড়বে, মানে এরকম সিচুয়েশানে চলে গেছে ব্যাপারটা। তো সবাই মোটামুটি শুয়ে কাটিয়ে দিচ্ছে। তো আমি যাই হোক একটুখানি জায়গা আমিও ওদের মতো, মানে আমি তখন মানে আমার অবস্থা ওই আনরিজার্ভ প্যাসেঞ্জারদের মতনই হয়ে গেছে। তো যথারীতি আমিও মোটামুটি একটুখানি জায়গা নিয়ে একটু বসলাম, কিছুক্ষণ বসে আমার যে কো প্যাসেঞ্জাররা ছিল তাদের সাথে একটু গল্প করছিলাম। ভাবলাম একটু যাই, একটু যদি ব্রাশ টাশ করা যায় একটু গিয়ে ব্রাশটা করি। তো তারপরে কোনো রকমে গেলাম, গিয়ে যে আমি যে একটু ওয়াশরুমে যাবো বা মানে বাথরুমে যাবো, মানে একদিকে প্রথমে বাঁদিকের বাথরুমটা গেলাম, বাথরুমটা খুলে সঙ্গে সঙ্গে দরজাটা মানে বন্ধ করে দিয়েছি, মানে আমার অন্নপ্রাশনের ভাত উঠে আসবে, বাথরুমটার এত বাজে অবস্থা ছিল। জানি না লোকে মানে যাই হোক এটা আমি ডিসক্রাইব করতে পারছি না, মানে বাথরুমের মানে পায়খানার প্যান্টটা ছেড়ে দিয়ে বাকি জায়গাগুলোতে মোটামুটি যা করার করে রেখেছে। তো আমি আর মানে দরজা খুলে যাওয়া বন্ধ করে দিয়েছি। যাই হোক কোনো রকমে আমি তো মানে ইভেন তারপরে অনেকক্ষণ পর পাশের কম্পার্টমেন্টে গিয়ে ওয়াশরুমটা ইউজ করলাম। যাই হোক একটু জাস্ট মানে কোনোভাবে মুখটা দিয়ে তো চা, তো তারপর থেকে চা আমি যখন থেকে উঠেছি তারপর থেকে না কোনো চা এসে না কোনো কফি এসে, কিছুই আসেনি। আচ্ছা এবার আসি ট্রেনের কথায় তখন যখন ওপর থেকে নেমেছি তখন অলরেডি ট্রেনটা 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা লেটে চলছে, মোটামুটি এরকম 3-3.5 ঘন্টা লেটে চলছে। তো লেট ক্রমশ বাড়তে থাকছে, সব স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে আর হু করে লোক উঠছে। আর আরেকটা কোথায় একটা জায়গায় ছিল আমাদের মনে পড়ছে না, তো ওখানে ট্রেনটা 1 ঘন্টা দাঁড়িয়েছিল, 1 ঘন্টা দাঁড়িয়েছিল। ওর পাশ দিয়ে যত ট্রেন মানে হাওড়া থেকে যত ট্রেন ছেড়েছে, অন্যান্য জায়গায় যত ট্রেন সব পাস করে দিচ্ছে, ও বাবুকে 1 ঘন্টা দাঁড় করে রেখে দিয়েছে। আর ওই যে 1 ঘন্টা দাঁড়ানো শুরু হলো, ট্রেনের লেটের টাইমটা অলরেডি 3.5 থেকে 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেছে। তো এবার এরকম যখনই ওটা লেট করতে শুরু করলো ওকে আরও লেট করা হচ্ছে, একটুখানি যাচ্ছে দাঁড়িয়ে পড়ছে। তো এই করতে তারপরে মোটামুটি বিকেলবেলা তখন 3টে বাজে, আমরা ভাবছি 3টে বাজে, আমরা ভাবছি হয়তো ঢুকে যাবে, কিন্তু সে ট্রেন আর ঢুকছে না, আর লেটের দিকে বেরিয়ে যাচ্ছে। তো এরকম করতে সম্ভবত প্রয়াগরাজ জংশন তো মানে লাস্টে, তার আগে প্রয়াগরাজ চৌকি আসে।
তো প্রয়াগরাজ চৌকি এলো, সেখানে অর্ধেক লোক, মোটামুটি ট্রেন অর্ধেক ফাঁকা হয়ে গেল, অর্ধেক লোক সেখানে নেমে গেল। মানে আমি যে জিজ্ঞেস করে জানলাম যে এই প্রয়াগরাজ চৌকিতে নামলে নাকি আপনার কুম্ভের যে মেলা যেখান থেকে স্টার্ট হচ্ছে, মানে গঙ্গার আরেকটা সাইড, ওখান দিয়ে খুব কাছে মানে ওটা অ্যাক্সেস করা যায়। তো সেই জানি না, হয়তো তারা নেমে গেল, অনেকে লেগে গেল, আমার যে যারা কো প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে অনেকে নেমে গেল। তো 10টা 10-এ ঢোকার কথা, তো আগে তো 3.5 ঘন্টা লেট ছিলই, এখন 5 ঘন্টা লেট। এখন আমি এখনও প্রয়াগরাজ ঢোকেনি, তো মোটামুটি এখন 5টা বাজতে যায়। তো মানে 5টা 10 হলে পুরোপুরি 5 ঘন্টা হয়ে যাবে। তো এখন এই চৌকি গেল, প্রয়াগরাজ চৌকি গেল, এবার ননি আসবে। তো এই চৌকির মাঝেই এখানে কিছু লোক এখান থেকে নেমে গেল, এখান থেকে সব যাচ্ছে এই যে। তখন প্রয়াগরাজ চৌকি আসছে, তো এখান থেকে অনেক লোক নেমে যাচ্ছে এই যে, হেঁটে হেঁটে সব লাইনের পাশ দিয়ে যাচ্ছে। 5 ঘন্টা মোটামুটি ট্রেনে কাটাতে কাটাতে, মানে আরও এক্সট্রা 5 ঘন্টা কাটাতে কাটাতে আমার অবস্থা মোটামুটি কেরোসিন হয়ে গেছে। সকাল থেকে শুধু জল খেয়েছি, আর মিষ্টি ছিল কালকে মাখা সন্দেশ, সেটাই খেয়েছি। না কোনো চা উঠেছে, না কোনো খাবার উঠেছে। সকালবেলা এখন ঘুমোচ্ছে না, তখন উঠছিল, বাট তারপর থেকে কিচ্ছু আসেনি। হ্যাঁ, এবার পৌঁছে যাবে। তো সেখান থেকেও ট্রেন ওই দিক দিক করতে করতে যাচ্ছে। এমনকি যেটা যমুনা নদীর ওপরে যে ব্রিজটা আছে, এমনকি ব্রিজের ওপরে দাঁড়িয়ে পড়ছে, মানে তখন আর ঢুকতে একটুখানি বাকি, হয়তো আর 3-4 মিনিট ট্রেন যদি এমনি আস্তে আস্তেও যায়, যে গুড়ি যায়, তাতেও পৌঁছে যাবে। তো সেখানেও দাঁড়িয়ে পড়ছে। আলটিমেটলি 7 ঘন্টা লেটে 5টা 10-এ ট্রেন গিয়ে ঢুকলো প্রয়াগরাজ। এখন আমরা ক্রস করবো হচ্ছে নিউ যমুনা ব্রিজ, এই যে সামনে লেখা আছে যমুনা ব্রিজ। সামনেই ওই যে সংগমের ঘাট দেখা যাচ্ছে, সংগমের ঘাট না, সামনে যে ফোর্ট দেখা যাচ্ছে, ওই যে ভিড়টা মেনলি ওখানে। भाई साहब 30-21 है क्या? गाड़ी 30-21 गाड़ी संख्या 1501 একটা 7 ঘন্টা দেরিতে আমি প্রয়াগরাজ পৌঁছেছি। এখন 5টা 10 বাজে। 10টা 10-এ ট্রেন পৌঁছানোর পর টুনলা স্পেশাল, সেটা বিকেল 5টা 10-এ পৌঁছেছে। অবস্থা খুব খারাপ, সেখানে প্রচণ্ড ভিড়। আমি যা তাকে বাইরে বেরিয়ে তারপর আবার। তো অবস্থা তো খুব খারাপ, মানে কিছু খাওয়া হয়নি ইভেন। আর লেট হলে তো আপনারা সবাই জানেন লেট হলে কী অবস্থা হয় আমাদের। তো যাই হোক, ট্রেন থেকে নামলাম। নেমে তো প্রথমে আমি বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে বেরোবো, 1 নম্বর দিয়ে বেরোবো নাকি পেছন দিয়ে বেরোবো। কারণ আমার বুক করা হচ্ছে বাঙ্গুর ধর্মশালা বুক করা ছিল, বাঙ্গুর গেস্ট হাউস। তো ওটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে একদম যেখান থেকে মেলা স্টার্ট হচ্ছে, একদম সেই জায়গাটাতে, মানে সংগ্রামের জাস্ট পাশাপাশি ছিল। ওটা বাঙ্গুর চক বলে একটা জায়গা আছে, তো ওইখানেই একদম বাঙ্গুর ধর্মশালাটা। এবার ওটা কোন দিক দিয়ে গেলে কাছাকাছি বুঝতে পারলাম না। যথারীতি আমি ভুল করে প্রথমে বেরিয়ে, তো ট্রেন থেকে নামলাম, তখন তো প্রচণ্ড ভিড় স্টেশনে। তো বেরিয়ে তারপরে চলে গেলাম হচ্ছে সিভিল লাইনের দিকে, মানে পেছন দিকে চলে গেলাম। দিয়ে ম্যাপে দেখলাম যে এটা ওখান থেকে মোটামুটি 5.5-6 কিলোমিটার দেখাচ্ছে। তো তারপরে লোককে জিজ্ঞেস করলাম। এবার সবচেয়ে মানে হাইট কেস যেটা হচ্ছে, পুলিশগুলোকে যখন জিজ্ঞেস করছি, যারা গার্ড দিচ্ছে বা যারা হেল্প করছে লোকজনকে, কোথাকার ট্রেন কোথায় আসছে, কোন প্ল্যাটফর্মে আসছে, কোথায় গেলে কী পাবেন না পাবেন, তাদেরকে যখন জিজ্ঞেস করছি, তারা বলছে আমরা তো এই স্টেটের নয়, আমরা অন্য জায়গা থেকে এসেছি, আমরা জানি না। তো যথারীতি লোকাল দোকানে জিজ্ঞেস করলে আমি আবার 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। ওখান থেকে 1 নম্বরে আসতেই দেখলাম আমার ডিস্টেন্সটা কমে 4.5 কিলোমিটার হয়ে গেল। তো বাইরে বেরিয়ে দেখলাম প্রচণ্ড রাশ, বাইরে প্রচণ্ড লোকজন, মানে হু হু করে স্টেশনে ঢুকছে। তো এবার তারপরে কী করে যাবো, কিছুই দেখতে চলছে না। তো একটা রিস্কা দাঁড়িয়ে ছিল, বললাম যাবে এই জায়গায় যাবো। বললো পুরোটা তো যাবো না, তো যতটা যাবো আপনি চলুন, 50 টাকা দেবেন। তো সেটাই ভালো। তো ওর সাথে গিয়ে 50 টাকা গেলাম, একটুখানি গেলাম, সামান্য কত হবে হয়তো 500 মিটার কি 800 মিটার মতন নিয়ে গেল, 50 টাকা নিল। বললো যে এই পর্যন্ত যাবো। তারপর দেখলাম ব্যারিকেড দেওয়া আছে, ওর পরে আর যেতেও দিচ্ছে না। তারপরে মানে আর তো স্টেশনের বাইরে এসে আজকে সকালের প্রথম চা, এটা আজকে সারাদিনের প্রথম চা। না খাওয়ার আসছিলো, না কোনো চা আসছিলো সারা ট্রেনে। তো টুনলা স্পেশালে যারা আসছেন তারা একটু সাবধানে থাকবেন কিন্তু লেটের থেকে। তো জাস্ট ভিড়টা দেখুন খালি, 1 নম্বর প্ল্যাটফর্মে ভিড়। এটা আমি এখানে বুক করে হচ্ছে বাঙ্গুর গেস্ট হাউস, বাঙ্গুর ধর্মশালা। তো ওটা ত্রিবেণী সংগমের একদম কাছে, এখান থেকে 4.5 কিলোমিটার ডিস্টেন্স। তো এখন বাইরে থেকে কিছু পাই কি পাবো না এখন জানি না। তো প্রথমে 6 নম্বরে চলে গেছিলাম, ওখান থেকে আবার 1 নম্বরে এসেছি। তো বাইরে বেরিয়ে দেখি কিছু পাই কিনা। তো পুরো ব্যাপারটাকে এরকম চারিদিক দিয়ে ঘুরিয়ে ব্যাপারটাকে মেনটেন করছে, পুরো ভিড়টা, যাতে ভিড়টা এক জায়গায় না রাস্তা আসে, তাই জন্য পুরো দিকে চারিদিকে ঘুরিয়ে মেনটেন করছে। একটা টেম্পোরারি টিকিট কাউন্টার বানিয়ে দিয়েছে, আনরিজার্ভ টিকিট কাউন্টার টেম্পোরারি বানিয়েছে এটা। এখানেও টিকিট কাউন্টার আছে এখানে। তো সেখান থেকে একটা রিক্সা পেয়েছি, যেটা 50 টাকা নেবে, আগে পর্যন্ত ছেড়ে দেবে। ওখান থেকে হয়তো হেঁটে যেতে হবে, বা যদি কিছু পাই তো ভালো, দেখি কত দূর যায়। তো চারিদিকে লোক মোটামুটি হেঁটে যাচ্ছে, ম্যাক্সিমাম হেঁটেই যাচ্ছে চারিদিকে। যত আগে যাচ্ছি তত মনে হচ্ছে আমার ভিড়টা বাড়ছে চারিদিকে সামনে। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখ, সামনে 12 তারিখ হচ্ছে আরেকটা সাইসান আছে, যেটা হচ্ছে মাঘ পূর্ণিমা সাইসান। তাই জন্যই ভিড়টা ক্রমশ আরও বাড়ছে। এর আগে সরস্বতী পুজোর দিন ছিল, বসন্ত পঞ্চমীতে ছিল, তারপরে এই যে 12 তারিখ, তারপরে একবারে শিবরাত্রির দিনকে। তো এই চক পর্যন্ত রিক্সাটা এলো। তো এরপর থেকে আবার ওখান থেকে কিছু নিতে হবে। এই রিক্সাগুলো স্টেশন থেকে এই চক পর্যন্তই যাচ্ছে।
প্রত্যেকটা যখন ওই মোড় আসছে 3-4 মাথার মোড় আসছে ওখানে মানে হেভি রাস, মানে গাড়ির জ্যাম, লোকজন হেঁটে যাচ্ছে। তো ওখান থেকে একটু এগোলাম, এগিয়ে দেখলাম দুজন লোকাল ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে তাদের মানে দৃষ্টিটা এমনভাবে যে মানে কেউ মানে আমরা লিফট দিতে এসেছি বা আমাদের কাজ এখন এইটা, আমরা যেতে যাচ্ছি। তা জিজ্ঞেস করলাম যে এরকম বাঙ্গুর, আমাকে একজন বলে দিয়েছিল বাঙ্গুর চক বলবেন। তো বাঙ্গুর চক যাবে, বাঙ্গুর ধর্মতলা যাবো। তো ওদের মধ্যে দুজন কথা বলে একজন চেনে বোধহয়। তো বললো, আমি বললাম কত নেবে, বলে যা দেবেন। ভালো কথা। তো নিয়ে গেল ওই 3.5 কিলোমিটার বাইকে গেলাম। বাইকে গিয়ে পৌঁছালাম, তো আমার থেকে আমি 100 টাকা দিলাম। ঠিক আছে, 100 টাকা কোনো ব্যাপার না, 100 টাকা নিয়ে নিল। তো নিয়ে তো তখন পৌঁছে মোটামুটি 7:30 বাজে আমার। তো আমার অবস্থা খুবই খারাপ। দিয়ে তারপরে ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে এবার মেলাটা একটু ঘুরতে বেরোবো। তো তো এই হচ্ছে এখন রাস্তার অবস্থা, প্রচণ্ড ভিড়, চারিদিকে মোটামুটি জ্যাম, কে কোন দিকে যাবে কেউ বুঝতে পারছে না। তো আমি ম্যাপে দেখে মোটামুটি আমাকে দেখালো এদিকে যাচ্ছে, তো আমি তাই জন্য এদিকে হাঁটছি। তো কিছুটা আসার পরে একজনকে পেলাম যে বাইকে করে আমাকে ছেড়ে দিচ্ছে। তো দেখা যাক কতটা যাওয়া যায়। মনে হচ্ছে বাঙ্গুর উনি ট্রেন বললেন, তো দেখি পৌঁছে দেবে বলছে। আচ্ছা আচ্ছা। তো অ্যাট লাস্ট আমি গেস্ট হাউসে পৌঁছে গেছি, মানে পৌঁছে গেছিলাম। তো তখন মানে ভিডিওটা করতে গিয়ে দেখছি ক্যামেরা ব্যাটারি লো দেখাচ্ছে, মানে সুইচ অফ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো ওই জন্য বাকিটা করা হয়নি। আর বাকি গেস্ট হাউসের মানে এই যে বাঙ্গুর ধর্মশালা যেটা, এটা সামনেটা আমি কালকে সকালে দেখাবো। আর আমি এখন চলুন ঘুরে আসি মেলাটা থেকে। মেলা একদম সামনে, আর ভিউটা জাস্ট অসাধারণ। আর এই হচ্ছে আমার রুমটা, একদম বাইরে জাস্ট বেরিয়েছি। তখন কটা বাজে, আমি জাস্ট ফ্রেশ হয়ে প্রথমে আগে একটু মানে লাঞ্চ বলবো না, ওটা ডিনারও বলবো না, কী বলবো আমি নিজেও জানি না। তো গিয়ে আমাকে ওই গেস্ট হাউসের যিনি ছিলেন জয়নজি, তো জয়নজি বললো পেছনে একটা খুব ভালো ভেজ রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে তুমি ডিনার বা লাঞ্চ যেটা করবে করতে পারো। তো পেছনে একটা রাস্তা ছিল, ওদিকে হেঁটে গেলাম, দেখলাম একটা খুব সুন্দর স্ন্যাক্সের দোকান আছে যেখানে বিভিন্ন রকমের চাট পাওয়া যাচ্ছে। তো ওসব একটু খেলাম, খেয়ে তারপরে একটা থালি ওই আরেকটা দোকানে গেলাম, গিয়ে ডিনার করলাম। করে তারপর মেলাটা ঘুরতে গেলাম। মেলাটা এই হচ্ছে মেলা। মেলা ঘুরছি, মানে মেলার মানে অ্যাকচুয়াল যে মেলাটা মানে সেটা পরের দিন বুঝতে পেরেছিলাম, সেটা পরের ভিডিওতে আমি দেখাবো। মানে কুম্ভ মেলা যেটাকে বলে সেটা অ্যাকচুয়ালি অন্যরকম। আর আমাদের সামনে মানে যেখান থেকে অ্যাকচুয়ালি মেলা শুরু হচ্ছে, মানে যেখানে প্রচুর বড় বড় দোলনা আসছে, মানে মানে আমাদের এমনি ওই আমাদের লোকাল মেলাগুলোতে যেরকম হয় ওইরকম সেম ওরকম মেলা। ভেলপুরি, মানে ওই ভেলপুরি পান এইসব বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের খেলনা বিক্রি হচ্ছে, মেয়েদের চুড়ি এইসব সাজের জিনিস সব বিক্রি হচ্ছে, যেমন হয় খেলনা বাটি প্লাস্টিকের জিনিসপত্র এইসব বিক্রি হচ্ছে। তো ওইরকম একটা প্রথমে মেলা। তো ওই মেলাটা একটু ঘুরে দেখলাম। ওখানে আবার একটা একদম রাম মন্দিরের আইডিয়াল একটা প্যান্ডেল বানিয়ে দিয়েছে, একদম ডিটো রাম মন্দির। ওর ভেতরে আমি ঢুকিনি, কারণ জুতো খুলতে হবে, একা হয়ে গেছে বলে। এবার একা হতে আমার অনেকগুলো প্রবলেম হয়েছে, সেগুলো এক একটা করে বলবো কী প্রবলেম হয়েছে। তো যাই হোক, সেগুলো ওভারকাম করে নিয়েছিলাম। তো রাম মন্দিরের বাইরে থেকে দেখে নিলাম, ভেতরে আর ঢুকিনি, 50 টাকা দিয়ে ঢুকতে হতো ভেতরে, জুতোটা বাইরে খুলতে হতো, কোথায় খুলে বুঝতে পারছিলাম না। দিকে তারপরে কিছু হ্যান্ডলুমের জিনিসপত্র ছিল, মানে এরকম স্টল ছিল বা এক্সিবিশন চলছিল, সেগুলো দেখলাম। দেখে এবার তো বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে আগে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে ওই একটুখানি মিষ্টি খাইছি, আর কিছু খাইনি। তো আগে গিয়ে খাই এখানে কোনো রেস্টুরেন্টে ঢুকে, আগে রাতের ডিনারটা করে নিই অ্যাটলিস্ট, তারপর বাকিটা মেলাটা ঘুরে দেখবো। তো এখন আমি জাস্ট মেলার সামনে ঢুকছি। তো সামনে থেকে একদম অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে, বিভিন্ন বড় বড় দোলনা, চারিদিকে এখানে মন্দিরটা আছে। তো এখানে ভেতরে ঢুকেই মনে হচ্ছে কোকোকোলা বা স্পন্সর আছে, এখানে কোকোকোলা স্টল লাগানো আছে যে। তো এখন ঢুকে গেছি মেলার ভেতরে, তো একটু ঘুরে দেখি মহাকুম্ভের মেলা। দেখে তারপরে ভাবলাম যখন এসছি যখন এত দূর, তাহলে রাত্রির সঙ্গমটা অ্যাকচুয়ালি কতটা দূর বা কীরকম রাত্রে লাগে সেটা দেখে আসি। সেইগুলো দেখতে দেখতে যখন আমি সঙ্গমের দিকে যখন যাচ্ছি, আচ্ছা তার আগে একটা কথা বলি, আমি 12 বছর আগে 12-14 বছর আগে আমি একবার প্রয়াগরাজ গেছিলাম, আমার একটা নিজস্ব কাজে একটা গেছিলাম, তখন আমি এই গেস্ট হাউসে ছিলাম। এই গেস্ট হাউস থেকে আকবর ফোর্টটা দেখা যায় অ্যাকচুয়ালি, মানে আকবর ফোর্টটা খুব কাছে, বা আকবর ফোর্ট থেকে কাছ থেকেই বোটগুলো ছাড়ে সঙ্গম যাওয়ার জন্য। তো আমি আসি আকবর ফোর্টটা খুঁজে পাচ্ছিলাম না, খুঁজছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম, মেলাটা এমনভাবে বানিয়েছে তো খুঁজে পাচ্ছিলাম না। তো লোককে জিজ্ঞেস করছিলাম আকবর ফোর্ট, তো একজন বলছিল এদিকে, একজন মানে রাত্রিবেলা যাওয়া হয়। তো আকবর ফোর্টে যায়, তারপর জিজ্ঞেস করলাম সঙ্গম, বললো এইদিকে। তো গিয়ে দেখলাম যে সঙ্গম লেখা আছে, এখান থেকে সঙ্গম 2.5 কিলোমিটার, বোর্ড দিয়ে ডাইরেকশন দেওয়া আছে। তো যাচ্ছি যত এগোচ্ছি দেখছি অত রাত্রিবেলা 9:30টার সময় ভিড় বাড়ছে। এবার যখন আমরা ওরকম যেতে যেতে যখন ওই কচ্ছপদার, মানে কচ্ছপের বিভিন্ন রকমের এরকম গেট বানিয়েছে, এরকম গেট বানিয়েছে, একটা এরকম দ্বার, কোনটা সঙ্গম দ্বার, কোনটা কচ্ছপদার, তো এরকম একটা এরকম নাম দিয়েছে। তো ওই কচ্ছপদারের কাছে যখন অত রাত্রে পৌঁছলাম, তখন ভিড় কাকে বলে খালি দেখার মতন, খালি দেখুন খালি ভিড়টা। প্রচুর লোক ফটো তুলছে, প্রচুর লোক সেলফি তুলছে, মানে কী যেন একটা মহারম্ভ হচ্ছে ওখানে একটা। তো যাই হোক, ওটা মানে দাঁড়িয়ে দেখলাম, তার মধ্যে দেখলাম কিছু ওই যে ভ্যান রিক্সা, ওগুলো 100 টাকা করে পার হেড নিচ্ছে। তো যে ওই 2 কিলোমিটার রাস্তা ওরা পাঠিয়ে দিয়ে দিচ্ছে, মানে একটা ভ্যান রিক্সা কিছু না হলেও 6 থেকে 7 জন নিচ্ছে।
তো মানে একটা ট্রিপে ওদের 700 থেকে 1000 টাকা ইনকাম আছে। তারপরে এই যে গল্ফ কার্টের যে গাড়িগুলো ওইগুলোও সার্ভিস দিচ্ছে। রাত্রিবেলা দেখলাম কোনো ব্যারিকেড বা কিছু নেই, সোজা একদম চলে যাচ্ছে সঙ্গমের দিকে। তো আমিও হাঁটতে হাঁটতে ওদিকে 2-2.5 কিলোমিটার, আর ওদিকে মেলা ঘুরে অলরেডি তখন আমি 4 কিলোমিটার মোটামুটি হেঁটে ফেলেছি। তো সঙ্গম পর্যন্ত গেলাম, সঙ্গমে গিয়ে দেখলাম তখন রাত্রিবেলা 9:30-10টার সময় মানে ভালো ঠান্ডা, আমি জ্যাকেট পরে আছি, টুপি পরে আছি, সেই অবস্থায় লোকজন চান করছে, মানে খুব ভালোভাবে চান করছে লোকজন। তো যেখানে টেম্পোরারি ব্রিজটা বানানো হয়েছে সেই ব্রিজের পাশ পর্যন্ত গেলাম, সেই ব্রিজটা পর্যন্ত গেলাম, আর ক্রস করিনি, তখন অলরেডি 10টা বাজে, মোটামুটি 10:15-20 বাজে, আর ক্রস করিনি। তো ওইখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু ভিডিও করলাম, ফটো তুললাম, দিয়ে এবার ওখানে দিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি সঙ্গমটা কোথায়, কারণ আমি জানি এখানে মানে 3টে নদী। তো মেলা থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি হচ্ছে সঙ্গম ঘাটের দিকে, যেটা হচ্ছে আকবর ফোর্ট আছে ওই জায়গাটা করে। তো ওটা হচ্ছে সেক্টর 1-এর দিকে। তো এই প্রথমে ওইদিকে চলে গেছিলাম, তো একজন বললো যে এদিকে না, অ্যাকচুয়ালি এদিকে যেতে হবে। हेलो गाइस, हम लोग यहाँ এটা হচ্ছে কচ্ছপ দাঁত, এর সামনে মানে যত লোক পাচ্ছে ফটো নিচ্ছে দাঁড়িয়ে। সামনের ভিড়টা খালি দেখুন, এখন রাতে 10টা বাজে, সামনের এই অবস্থা। যদি হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না, মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার আমি হেঁটে ফেলেছি এখন পর্যন্ত, আরও বেশি হবে। সঙ্গমটা কোনটা, যেখানে 3টে নদী অ্যাকচুয়ালি মিশেছে, মানে সরস্বতীটা অবশ্যই দেখা যায় না, কিন্তু বাকি যে 2টো নদী, সেই যে দুটো নদী যে মিশেছে, যমুনা, গঙ্গা আর সরস্বতী বলে, তো যমুনা আর গঙ্গারা যেখানে মিশেছে সেই জায়গাটা, তো বললো যে এই জায়গাটা কিন্তু সেটা নয়, কিন্তু পুরো জায়গাটাই ওরা সঙ্গম বলে বানিয়ে রেখেছে। মানে লোকজন যেখানে খুশি চান করে ফেলছে, মানে লোকজন গঙ্গায় চান করছে, মানে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গম নয়, কিন্তু সব জায়গাতেই সঙ্গম 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 বলে সব জায়গায় বোর্ড লাগানো আছে। তো ওটা ওখান থেকে আরও 500 মিটার ডান দিকে হেঁটে গেলে ওটা পাওয়া যেত ওই জায়গাটা। তো অত রাত্রে আর যাওয়া হয়নি, তো ওইসব দেখে মোটামুটি ফিরে এলাম। তো গেস্ট হাউসে ফিরে এসে মোটামুটি বুঝলাম সেদিনকে 8 কিলোমিটার অলরেডি আমি হেঁটে ফেলেছি। তো আমি এখন এসে গেছি সঙ্গমের সামনে, যেখানে মানে এখন রাত্রিবেলা 10টার সময় লোকেরা মানে ভালো মতন চান করছে। তো এখানে 2টো নদীর যে সঙ্গম, সেটা কিন্তু এই জায়গাটা না, সেটা আরও ওই দিকটা। তো দেখি এখন যাওয়া যায় কিনা। আর আমি এখন দাঁড়িয়ে আছি সেই ব্রিজের সামনে, যে অস্থায়ী ব্রিজ তৈরি করা হচ্ছে, পল্টন ব্রিজ। সেই যে সেই ব্রিজ যেটা ভাসছে, ব্রিজটা এই পার থেকে ওই পারে যাওয়া যাবে। ওটা কালকে সকালে ট্রাই করব। তো এই ছিল আজকে সারাদিনের মহাকুম্ভ। আজকে সারাদিনের নয়, কালকে ট্রেন থেকে শুরু করে আজকে পর্যন্ত, আজকে রাত্রি 10:30 পর্যন্ত মহাকুম্ভের পুরো যা যা আমি পেরেছি পুরোটাই দেখানোর চেষ্টা করেছি। তো ভালো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমিও এবার মানে জাস্ট আর পারা যাচ্ছে না, আমার আর শরীর আর দিচ্ছে না, তো এবার গিয়ে মানে শুতে হবে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।